হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা দেখব যে কীরকম টাইপের কোশ্চেন কিন্তু ম্যাথসে পিএসসি ক্লার্কশিপে আসতে পারে। যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সমস্ত টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা লসাগু এবং গসাগু চ্যাপ্টারের কোশ্চেন। কোশ্চেনটা রয়েছে, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত যদি 3:4 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল হলো সেটা কত তোমাকে বার করতে হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাহলে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটার অনুপাত হচ্ছে 3:4, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথম সংখ্যাটাকে 3x ধরে নিই তাহলে পরের সংখ্যাটা কিন্তু হবে 4x, তাই না? এইবার এর সঙ্গে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে এই সংখ্যা দুটির লসাগু হচ্ছে 60। তাহলে আমরা যদি এই সংখ্যা দুটো লসাগু বার করি, দেখো 3x আর 4x এর যদি আমরা লসাগু বার করি তাহলে কিন্তু আমাদের x এখানে থাকবে 3 আর 4, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু সবগুলোকে গুণ করলে পেয়ে যাবো আমরা 3 4 12, 12 ইন্টু এক্স 12x, মানে 12x কিন্তু আমরা পেয়ে যাবো লসাগু। আর যেটা আমাদের বলেছে 60-এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই 12x এর মান হয়ে যাবে 60। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি x এর মান তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 5। এর পরবর্তীতে আমাদেরকে বলেছে তাহলে সংখ্যা দুটির যোগফল কত। একটা সংখ্যা আমাদের 3x, একটা 4x, তাহলে সংখ্যা দুটির যোগফল যদি আমাদেরকে বার করতে হয় তাহলে আমরা পেয়ে যাব কি 3x প্লাস 4x ইজ ইকাল টু 7x, আর x এর মান আমরা জানি 5, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে 5 7 35। যদি আমাদের এক্সামে এরকম টাইপের কোশ্চেনটা আসে তাহলে কিন্তু আমাদের 20 সেকেন্ডের মধ্যে কিন্তু এই পুরো কোশ্চেনটা কিন্তু সলিউশন করে নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যত কিছু আমি এখানে লিখেছি সবটা কিন্তু এক্সামে লিখবো না, আমরা তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই জিনিসগুলো সবটা লিখেছি। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2তে আসার আগে দেখো এটার অ্যান্সার আমরা 35 দেখতে পাচ্ছি। চলো চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কি রয়েছে কোশ্চেনটা? কোশ্চেনটা দেখতে পাচ্ছি, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয় তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত পার্সেন্ট বেশি। এটা কিন্তু একটা পার্সেন্টেজের কোশ্চেন। পার্সেন্টেজ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে এই লাইনটা কার রেসপেক্টে হচ্ছে? এর বেতনটা বি এর রেসপেক্টে বলেছে। তাহলে আমি যদি বি এর বেতনটাকে যদি আমি 100% ধরে নিই তাহলে এর বেতন কত হয়ে যাবে? যেহেতু 25% কম তাহলে 75%। আমরা কিন্তু এই কোশ্চেনটা চাইলে ফ্র্যাকশন ভ্যালু নিয়েও করতে পারতাম, কিন্তু ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কিন্তু আমাদেরকে করতে কখন হয়? যখন এই মানগুলো কঠিন দেওয়া থাকবে তখন অবশ্যই আমাদের ফ্র্যাকশন ভ্যালু নিয়ে করতে হবে, কিন্তু সহজ মান দেওয়া থাকলে আমি যে কোনো একটা করতে পারি, দুটোর মধ্যে ফ্র্যাকশন নিয়েও করতে পারি, আবার কিন্তু আমরা পার্সেন্টেজ নিয়েও করতে পারি। তাহলে আমরা ফার্স্ট লাইন থেকে কি পেয়ে গেলাম যে বি এর বেতন যদি 100 হয় তাহলে কিন্তু এ এর বেতন হবে 75। কোশ্চেনটা কি বলেছে, তবে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত বেশি। এবার দেখো এর বেতনের রেসপেক্টে বলেছে আমাদের কোশ্চেনটা, যার রেসপেক্টে বলে তার মানটা বসে যায় নিচে এবং যেটা বার করতে দেয় সেটা বসে যায় ওপরে। কি বার করে দিয়েছে? বি এর বেতনটা কত বেশি। আমরা এখানে কত বেশি দেখতে পাচ্ছি? আমরা এখানে 25 বেশি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি করলে এখানে 1/3 ইন্টু 100% মানে আমাদের কিন্তু 33.13% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার বি 33.13% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা দেখো 33.13% আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3তে। তোমরা কিন্তু প্রত্যেকে এই যে কোশ্চেনগুলো দেখতে পাওয়ার পর অবশ্যই কিন্তু আগে নিজে থেকে চেষ্টা করবে। ধরো তুমি পজ করে দিলে ভিডিওটা, নিজে থেকে চেষ্টা করলে তারপর আমার সলিউশনটা দেখলে সেটা কিন্তু সুবিধে বেশি হবে। ওকে, দেখো কোশ্চেনটা কী রয়েছে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমাদেরকে বলেছে যে 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5%-এর ক্ষতি হয়। বেশ দারুণ কোশ্চেন। 950 টাকায় যদি আমরা একটা টেপ রেকর্ডারকে বিক্রি করি তাহলে 5%-এর ক্ষতি হয়, তাহলে 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত পার্সেন্টের লাভ হবে সেটা আমাদেরকে চাওয়া হয়েছে। কোশ্চেনটা করবো কীভাবে? দেখো, আমরা যখনই বিক্রি বা কিনি কিছু একটা করি সেটা কিন্তু হয় ক্রয় মূল্যের রেসপেক্টে, আর আমরা জানি পার্সেন্টেজ বা লাভ ক্ষতির কোশ্চেনে আমরা কিন্তু ক্রয় মূল্যটা সবসময় 100 ধরে নিতে হয়, কারণ সেটা ক্রয় মূল্যের রেসপেক্টে হয়। তাহলে যদি আমি এই টেপ রেকর্ডারটার সিপিটাকে যদি আমরা 100 ধরে নিই, এটা কিন্তু আমরা এক্সামে মাইন্ডে ধরবো, আমরা এখন লিখছি কিন্তু এক্সামে মাইন্ডে ধরবো। তাহলে প্রথমবার আমি কি করেছিলাম,
প্রথমবার কিন্তু আমি 5% ক্ষতিতে বিক্রি করেছিলাম। তাহলে প্রথমবারের ক্ষেত্রে ধরো আমি SP1 বললাম এসপিটাকে, তাহলে আমি কিন্তু সেখানে কিন্তু 95%-এ কিন্তু আমি সেটাকে বিক্রি করেছিলাম। এবং কোশ্চেনে কিন্তু আমাদের যে 950টা বলে দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাহলে আমরা পেয়ে গেলাম 95%-এরই মান। ওকে, তাহলে আমাকে এবার পরবর্তীতে বলেছে যদি সে 950 টাকায় বিক্রি না করে পরবর্তীতে সে যদি 1040 টাকায় বিক্রি করতো, তো যদি সে 1040 টাকায় বিক্রি করতো তাহলে কত পার্সেন্টে বিক্রি করতো সেটা আমি বার করে নিই, তাহলে কতটা বেশি বা কতটা কম 100 থেকে সেটা দেখলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 1-এর মান যদি বার করি তাহলে এখানে আমাদের হয়ে যাবে 95% ডিভাইডেড বাই 950, এবং যদি আমরা এখানে 1040-এর মান বার করি তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 95 ডিভাইডেড বাই 950 ইন্টু 1040। কাটাকুটি করার পর এখানে একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 104%। মানে পরবর্তীতে সে কিন্তু 104%-এ বিক্রি করেছিল। এবার 100%-এ কিনে যদি সে 104%-এ বিক্রি করে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 4%-এর কিন্তু সে প্রফিট করেছিল। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আমরা কিন্তু এক্সাম হলে শুধুমাত্র এইটুকু করে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে 95%-এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 950 দিয়ে ভাগ করলে আমি 1-এর মান পেয়ে যাব, এবং 1040 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাব, মানে অ্যাকচুয়াল পার্সেন্টেজ ভ্যালুটা পেয়ে যাব। এটা কিন্তু আমরা শুধুমাত্র এইটুকু করে আমরা কিন্তু এক্সামে ক্যালকুলেশনটা করতে পারবো, শুধুমাত্র এইটুকু করেই কিন্তু আমরা পুরো ক্যালকুলেশন কিন্তু করে নেব। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ। দেখো এটার আগে অ্যান্সার দেখে নাও, এটার অ্যান্সার অবশ্যই 4%। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছি একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, এবং টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসেই, এবং এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং, খুব একটা ভালো কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কের। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে পি এবং কিউ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে। লিখে নিই আমি সেই জিনিসটা। বলেছে পি আর কিউকে যদি আমি একটা কাজ করাতাম তাহলে সেটা 12 দিনে হয়ে যেত। ওকে, তারপরে আমাদের বলে দিয়েছে কিউ আর আর যদি ওই কাজটাই করতো তাহলে তাদের 15 দিন সময় লাগতো। ওকে, তারপরে আমাদের বলে দিয়েছে সেই কাজটা যদি আমাদেরকে আর পিকে দিয়ে করাই, সেই কাজটা যদি আমি আর পিকে দিয়ে করাই তাহলে তাদের 20 দিন সময় লাগবে। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনে কী করি, এরপরে আমাদের মোট কাজ বার করতে হয়। মোট কাজ বেরোয় কীভাবে, এই যে দিন সংখ্যাগুলোর লসাগু বা এলসিএম করে কিন্তু মোট কাজ চলে আসে। তাহলে আমি যদি এই 12, 15 আর 20-র এলসিএম লসাগু করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 60 ইউনিট। এটা কিন্তু আমাদের মোট কাজ বা টোটাল ওয়ার্ক হয়ে যাবে। এইবার পি আর কিউকে দিয়ে যদি আমি 60 ইউনিট কাজ করতে বলি আর যদি ওদের 12 দিন সময় লাগে তাহলে 5 12 60 হয়, তাহলে প্রত্যেক দিন 5 করে করছে। একই রকমভাবে যদি কিউ আর আরকে বলি তাহলে 15 দিনে 60 ইউনিট করছে, তাহলে প্রত্যেক দিন 4 করে করছে। একই রকম আর পি যদি করে তাহলে 20 দিনে করছে 60 ইউনিট, তাহলে প্রত্যেক দিন কিন্তু 3 ইউনিট করে কিন্তু কাজ করছে তারা, তাই না? এইবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে কি, কোশ্চেনে বলে দিয়েছে যদি পি একা কাজটি করতো তাহলে কিন্তু কত দিনে সম্পন্ন হবে। দেখো এখান থেকে কিন্তু আমি পি এর একার এফিসিয়েন্সি বা দক্ষতা কিন্তু ফার্স্ট স্টেপেই বার করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, পি কিউ আর আর তিনজন যদি একসঙ্গে কাজ করতো তাহলে তাদের যে দক্ষতা, তাদের যে এফিসিয়েন্সি সেটা আমাদের বার করতে হবে। কিভাবে বেরোবে, পি আর কিউ এর এফিসিয়েন্সি তো 5 ইউনিট, কিউ আর এর হচ্ছে 4 ইউনিট, আর পি আর এর হচ্ছে 3 ইউনিট। তাহলে আমি যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে 12 ইউনিট হচ্ছে। 12 ইউনিট কিন্তু এদের এফিসিয়েন্সি নয়, দেখো দুবার এখানে পি রয়েছে, দুবার আমাদের কিউ রয়েছে, আর দুবার আর রয়েছে। তাহলে 12কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে কিন্তু পি কিউ আর এর এফিসিয়েন্সি বেরোবে। তাহলে কিন্তু আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 6 ইউনিট। 6 ইউনিট কিন্তু পি কিউ আর একসঙ্গে যদি থাকতো তাহলে একদিনে করতে পারতো। এফিসিয়েন্সি মানে সেটাই বোঝায়। এইবার পি এর যদি আমি এফিসিয়েন্সি বার করার চেষ্টা করি, পি এর যদি আমি দক্ষতা বার করার চেষ্টা করি, কী করতে হবে, আমি দেখো 3 জনের দক্ষতা জানি পি কিউ আর। এবার যদি শুধুমাত্র পি এরটা বার করতে হয় তাহলে কিন্তু কিউ আর আরকে মাইনাস করলে কিন্তু হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে কিউ আর আর এরটা কিন্তু দেখতে পাচ্ছি 4 ইউনিট, তাহলে কিন্তু আমাদের এখানে 6 হচ্ছে টোটাল সবারই, 4 হচ্ছে কিউ আর আর এর, তাহলে কিন্তু আমরা এখানে 2 ইউনিট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পি এর এফিসিয়েন্সি। ওকে, এর পরবর্তীতে এবার আমাদেরকে বার করতে বলেছে পি এর কতদিন সময় লাগবে। আমরা কিন্তু সবাই জানি মোট কাজকে যদি আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা যেটা পাই সেটা কিন্তু আমরা দিন সংখ্যা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দিন সংখ্যা কিন্তু হয়ে যাবে 30 দিন। ওকে,
তাহলে আমাদের অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 30 দিন কিন্তু আমরা পেয়ে যাবো। যদি পি একা কাজটা করতো তাহলে কিন্তু 30 দিনে করতে পারতো। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসার আগে তোমরা অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার কিন্তু অপশন নাম্বারে 30 দিন। ওকে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 আমাদের কি রয়েছে? কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং খুবই সহজে করা সম্ভব। কোশ্চেন নাম্বার 5টা দেখো, কোশ্চেনটা রয়েছে তিনটি গাড়ির গতিবেগের যে অনুপাত, বেগের যে অনুপাত, তাহলে কিন্তু সেটা হচ্ছে 5:4:6। তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ির যে সময় লাগবে তাদের অনুপাতটা কত? আমাদের কি বলেছে? গতিবেগ বলেছে, মানে স্পিড। আমি ধরলাম প্রথম গাড়িটার স্পিড হচ্ছে S1, পরেরটার S2, তারপরেরটার S3। তাহলে আমাদের যেটা এই অনুপাতটা বলেছে সেটা হচ্ছে 5:4:6। তিনজনের যে গতিবেগের অনুপাত সেটা কিন্তু 5:4:6 আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এর পরবর্তীতে আমাদের বলেছে একই দূরত্ব অতিক্রম করতে, এই লাইনটা কিন্তু, এই পোর্শনটা কিন্তু এই অঙ্কটাতে খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা জানি যে গতিবেগ আর সময় কিন্তু রেসিপ্রোকাল রিলেশন, ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, কিন্তু সেটা হয় কখন? যদি দূরত্বটা সেম থাকে। মানে যদি এই লাইনটা না বলে দিত, এই কথাটা না বলে দিত, তাহলে কিন্তু আমি রেসিপ্রোকাল রিলেশন থেকে কিন্তু আমি অঙ্কটা করতে পারতাম না। আমরা করতে তখনই পারবো যদি বলে একই দূরত্ব সেম থাকলেই কিন্তু আমাদের স্পিড আর টাইমের মধ্যে রেসিপ্রোকাল রিলেশন হয়। তাহলে আমরা এখানে রেসিপ্রোকাল রিলেশন করলেই হয়ে যাবে। আমাদের এখানে ব্যস্ত সমানুপাত করলে, মানে ব্যস্তানুপাত করলেই হয়ে যাবে। তাহলে আমি তিনজনের টাইম যদি T1, T2 আর T3 হয়, তাহলে এর ব্যস্তানুপাত করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কি করে? আমি প্রথমে 5-এর যদি আমি উল্টোটা বার করার চেষ্টা করি, 5 বাদ দিয়ে যে বাকি দুটো আছে তাদেরকে গুণ করলেই হয়ে যায় ব্যস্তানুপাত। তাহলে এখানে আমাদের 5-এর জায়গায় বসে যাবে কি 4 6 24, এখানে 24 বসে যাবে। একই রকম এইটা যদি আমি ব্যস্তানুপাত বার করার চেষ্টা করি, 4-এর যদি চেষ্টা করি, তাহলে আমাদের এখানে যেটা হয়ে যাবে সেটা 30 হয়ে যাবে। এবং তার পরবর্তীতে যদি আমি এখানে 6-এর ব্যস্তানুপাতটা বার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 4 5 20। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি এখানে আমরা কাটাকুটি করতে পারবো 2 দিয়ে। তো 2 দিয়ে কাটাকুটি করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে 12 হয়ে যাচ্ছে, এখানে আমাদের 15 হয়ে যাচ্ছে, এখানে আমাদের 10 হয়ে যাচ্ছে। 2 দিয়ে যদি সবগুলোকে কেটে দিই তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস অপশানে দেখতে পাচ্ছি, অপশান নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু ওইটার মতো আরও একটা অপশান রয়েছে, এখানে কিন্তু একটু ভালো করে দেখবে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু নয়। ওকে, চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন দেখি যে আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। এটার আগে অ্যান্সারটা দেখে নিলাম। নেক্সট কোশ্চেন দেখো, একটা আমাদের বোট অ্যান্ড স্ট্রিম থেকে কোশ্চেন রয়েছে। বোট অ্যান্ড স্ট্রিম দেখো কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে স্রোতের অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম আমরা বলে থাকি, ডাউন স্ট্রিম, এবং স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমে একটি নৌকার গতিবেগ যথাক্রমে 12 কিমি/ঘন্টা আর 8 কিমি/ঘন্টা। মানে যদি একটা নৌকা ডাউন স্ট্রিমে যায়, স্রোতের যদি দিকে যায়, তাহলে সে 12 কিমি/ঘন্টা গতিবেগে যাবে, এবং যদি সে আপ স্ট্রিমে যায় তাহলে সে 8 কিমি/ঘন্টা গতিবেগে যাবে। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। এবার আমাকে কোশ্চেনে বলেছে তাহলে স্থির জলে 24 কিলোমিটার যেতে সেই নৌকাটার কত সময় লাগবে। দেখো যদি আমাদের ডাউন স্ট্রিমে গতিবেগ আর আপ স্ট্রিমে গতিবেগ বলে দেয় একটা নৌকার, তাহলে নৌকাটার নিজস্ব গতিবেগ বার করার জন্য, অর্থাৎ স্থির জলে গতিবেগ বার করার জন্য যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ আর আপ স্ট্রিমে গতিবেগকে যোগ করে তাকে কিন্তু 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি নৌকার গতিবেগ বার করার চেষ্টা করি, ডাউন স্ট্রিমে গতিবেগ হচ্ছে 12 কিমি/ঘন্টা, আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা। তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা নৌকার গতিবেগ পেয়ে যাব। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদি আমরা এখানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু স্রোতের গতিবেগ পেয়ে যেতাম। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20/2 মানে 10 কিমি/ঘন্টা, সেটা হচ্ছে নৌকার কিন্তু নিজস্ব গতিবেগ। নৌকার নিজস্ব গতিবেগ মানে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। ঠিক আছে, এইবার স্থির জলে নৌকাটার গতিবেগ যদি এটা হয়, তাহলে সময়টা আমাদের বার করতে বলেছে। আমরা কিন্তু জানি সময় মানে কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা রয়েছে আমাদের 24 কিলোমিটার পরবর্তীতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং স্পিডটা আমরা বার করে ফেলেছি, এটা হচ্ছে কিন্তু 10 কিমি/ঘন্টা। তাহলে টাইম যেটা হবে সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 2.4 ঘন্টা, 2.4 আওয়ার। তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে, এবং যতগুলো কোশ্চেন করছি প্রতিটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা কী করতে হবে বলো তো, মাইন্ডে করতে হবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে এক্সাম হলে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো আগে আমরা দেখে নিলাম এটার অ্যান্সার হচ্ছে 2.4 কিমি/আওয়ার। এবার চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার
7 কি বলেছে। কোশ্চেন নাম্বার 7 কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি মিশ্রণের কোশ্চেন এবং খুব ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে 72 লিটার্স মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 7:2। তাহলে 72 লিটারে আমি সিরাপ আর জলের অনুপাত বলেছে 7:2, কত লিটার জল ঢাললে সিরাপ এবং জলের অনুপাত হয়ে যাবে 4:3, এটা আমাকে কোশ্চেন করেছে। দেখো কি বলেছে, তাহলে আমাদেরকে যেটা প্রথমে বলে দিয়েছে সেটা হচ্ছে সিরাপ আর জল, ধরো ওয়াটার আমি ধরলাম, সেই দুটোর যে মিক্সচারের যে রেশিওটা সেটা হচ্ছে 7:2। সিরাপ ছিল সেখানে 7 আর ওয়াটার ছিল 2। পরবর্তীতে আমি কি করেছি, সেই মিক্সচার আমি কি বলেছি কত লিটার জল দিলে, মানে আমরা কিন্তু ওয়াটারকে অ্যাড করছি, ওয়াটারকে অ্যাড করার পর যেটা আমাদের হয়ে যাচ্ছে সিরাপ আর জলের অনুপাত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4:3 আমাদের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওকে, এইবার এই কোশ্চেনগুলো করার একটা সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে, যেই জিনিসটা আমরা অ্যাড করিনি, আমরা কিন্তু জলকে অ্যাড করেছি, তার মানে কিন্তু সিরাপ কিন্তু আগে আর পরে সেম আছে, সেটা কিন্তু আমি অ্যাড করিনি। রেশিওতে সেই দুটো সংখ্যাকে সেম করতে হয়, রেশিওতে সেই দুটো সংখ্যাকে সেম করতে হয় যেটাকে আমি অ্যাড করিনি। ক্লিয়ার? তাহলে আমি এখানে 7 রয়েছে দেখতে পাচ্ছি সিরাপের পরিমাণ, এখানে আমাদের 4 রয়েছে সিরাপের পরিমাণ। দুই জায়গাতেই দেখো 7কে 4ও করতে পারবো না, 4কে 7ও করতে পারবো না, কিন্তু দুই জায়গাতেই আমি কিন্তু 28 কিন্তু আমরা করে দিতে পারবো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে এখানে 28 হয়ে যাবে, আর যদি আমি এখানে 7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে 28 হয়ে যাবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যাবে আমাদের 28:, এখানে যাবে 8, আর এখানে যেটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে 4 7 28, 28:21। ক্লিয়ার? এইবার দেখো এখানে আমাদের সিরাপের পরিমাণ সেম ছিল, আমরা সিরাপের পরিমাণটাকে সেম করে দিয়েছি। এইবার কিন্তু কত ইউনিট জল অ্যাড করা হচ্ছে আমি কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আগে ছিল এখানে 8 দেখতে পাচ্ছি এবং এখন হয়েছে আমাদের 21, তারপরে 13 ইউনিট কিন্তু আমরা জল অ্যাড করেছি। এইবার আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, প্রথমে যেটা সিরাপের আর জলের টোটাল যে মিক্সচারটা ছিল সেটা কিন্তু ছিল 72 লিটার, আর আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি প্রথমে যে আমাদের টোটাল সিরাপ আর জলের মিক্সচারটা ছিল, সিরাপ ছিল 28 আর জল ছিল 8, মানে ছিল 36 ইউনিট। তাহলে 36 ইউনিটের যেটা ভ্যালু কোশ্চেন অনুযায়ী সেটা কিন্তু 72 লিটার, 26 লিটার, আর আমাদেরকে বার করতে হবে 13 ইউনিটের ভ্যালু, কারণ আমাদেরকে বার করতে হবে কত লিটার আমরা জল অ্যাড করেছি। তো দেখো এখান থেকে আমরা 2 দিয়ে গুণ করলে এটা চলে আসছে, তাহলে এখানেও কিন্তু আমাদের 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 26 লিটার। 26 লিটার কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আজকে তোমাদের এই এতগুলোই কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 7ই আজকের মতো লাস্ট কোশ্চেন আমাদের। এইবার অবশ্যই কিন্তু তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে এবং অবশ্যই কিন্তু এইরকম অনেকগুলি আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে এবং ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে বলবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম, ধন্যবাদ।